খুব সহসাই কি সরকার থেকে জোট ছেড়ে বেরিয়ে আসবে তিপ্রামথা, নাকি সবকিছুই এডিসি নির্বাচনকে ঘিরে সংগঠন মজবুত করার কৌশল? ত্রিপুরার রাজনীতিতে শাসক জোটের শরিক বিজেপি ও তিপ্রামথার প্রকাশ্য বিরোধ নিত্য নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। এই সংঘাত কি নিছক বক্তব্যের লড়াই, নাকি জোট ভাঙনের পূর্বাভাস? সরকারের থেকেও সরকারের বিরুদ্ধে তিপ্রামথার ক্ষোভ আর পাল্টা বিজেপির অভিযোগ, এই দ্বন্দ্বে বিভ্রান্ত সাধারণ মানুষ, বিশেষ করে জনজাতি সমাজ। তিপ্রামথার অভিযোগ, চুক্তি হয়েছে, বাস্তবায়ন হয়নি। জনজাতি স্বশাসন, এডিসির ক্ষমতা বৃদ্ধি, সাংবিধানিক সুরক্ষা সবই প্রতিশ্রুতির খাতায় বন্দী। অন্যদিকে বিজেপির দাবি, সরকারের থেকে আন্দোলনের ভাষা রাজনৈতিক দায়িত্বহীনতা এবং এডিসি নির্বাচনকে সামনে রেখে আবেগকে কাজে লাগানোর কৌশল। তাই প্রশ্ন হলো, এই টানাপোড়েনের লাভ কার? জনজাতি মানুষের ভূমি সুরক্ষা, সাংবিধানিক অধিকার, স্বশাসনের স্বপ্ন, এসব কি আদৌ অগ্রাধিকার পাচ্ছে, নাকি সবই নির্বাচনী কৌশল, মঞ্চের ভাষণ আর ক্ষমতার হিসাব? অনেকেই বলছেন, জোট থাকুক বা ভাঙুক, জনজাতি মানুষের অধিকার যদি বাস্তবে না আসে, তবে রাজনৈতিক বাকযুদ্ধের কোনো অর্থই নেই। তাই প্রশ্ন উঠছে, দুই শরিকের এই দ্বন্দ্ব কি জোট ভাঙনের ইঙ্গিত, নাকি এডিসি যুদ্ধের আগাম প্রস্তুতি? তিপ্রামথা বিজেপির এই সংঘাত কি আদর্শিক দ্বন্দ্ব, না ক্ষমতার দর কষাকষি? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। তিপ্রামথা বিজেপি সংঘাত রাজ্য রাজনীতিকে কোন পথে নিয়ে যাচ্ছে, এ বিষয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন দুজন বিশিষ্ট সাংবাদিক। রয়েছেন সঞ্জীব দেব এবং মণিময় রায়। দুজনকে স্বাগত দাদা অনুষ্ঠানে। মণিময় দা, প্রথমে আপনার কাছে আসি। ত্রিপুরার রাজনীতি এই মুহূর্তে কোন পথে এগোচ্ছে বলে আপনি মনে করছেন, বা আপনারা দেখছেন, আপনার অভিজ্ঞতা কি বলছে? যে তিপ্রামথা ও বিজেপির এই যে সংঘাত কি নীতিগত বা আদর্শগত, নাকি আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে একটা রাজনৈতিক চাপ তৈরির কৌশল? মানে প্রশ্নে অনেক, কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যে সংঘাত যদি হয়ে থাকে সেটা কেন হচ্ছে? তাহলে যেটা বলছেন কোন পথে, সেটা একটা শব্দ বলে বিপথে চালিত হচ্ছে। এক। দু নম্বর হচ্ছে, আপনি শেষ দিকে বলেছিলেন যে রাজনৈতিক যে বাধা, এই যুদ্ধে এই যে বাক্য বিনিময়ের যে যুদ্ধটা চলছে, এটা যদি মানুষের কাজে না লাগে তাহলে এটা কি দরকার থাকে? আর প্রশ্নে যেটা বললেন যে এটা শেষ পর্যন্ত এটা কি, তারা কি কেন এটা করছেন? ওই যে আপনি আপনার শুরুটা শেষ করার আগে যে বললেন যে যুদ্ধ, মানে ইলেকশন সামনে, এডিসি নির্বাচনকে সামনে রেখে, মানে এটা কি একটা কৌশল, নাকি মানে চাপের কৌশল? কেন সবসময় তো বলতো, কেউ কেউ বলতো, আপনার এখানে এসে কেউ কেউ বলেছেন যে সমস্ত যে উপজাতিরা, তাদের 90% মানুষ আমাদের সঙ্গে আসছে, তাহলে আর কৌশলেরটা দরকারটা কি? এটা কি ধরনের কৌশল যে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের ঘর পুড়িয়ে দিচ্ছে, একটা রাজনৈতিক দলের নেতার বাড়িতে গিয়ে আরেকটা রাজনৈতিক দলের নেতারা গিয়ে উঠে যাচ্ছেন, তার কাজকর্ম বন্ধ, বাড়ি তৈরির কাজ বন্ধ করে দিচ্ছেন। এক ধরনের এক রাজনৈতিক নেতা মঞ্চে দাঁড়িয়ে বলছেন পোল্ট্রি মুরগির মতো ছিঁড়ে ফেলবেন। এটা কি প্রয়োজন? কারণ সবই তো আছে আপনাদের, সমস্ত মেজরিটি আপনারা এডিসি চালাচ্ছেন, আপনাদের যেমন আছে, আবার রাজ্য সরকারেও আছেন, সবটা প্রশাসনও তো আপনাদের। প্রশাসনের থেকে প্রশাসনকে বেকায়দার ফেলার যে কি কৌশল, এটা আমি তো বুঝলাম না। এটা কি ধরনের কৌশল? একটাই কৌশল, সেটা হচ্ছে অপকৌশল। অপকৌশলটা কার জন্য? সাধারণ মানুষের জন্য, যে মানুষ কিছু পাচ্ছে না। এই ডামাডোলের ভেতরে থেকে মানুষের যে প্রধান চাহিদা, প্রধান যে দাবি দাওয়াগুলি, এইগুলি নিয়ে আর আপনাকে দেখি কিছু করতে হচ্ছে না। যাদের দায়িত্ব এগুলি করার, ওনারা কিছু করছেন না, না করে এইগুলি করে চলেছেন। এগুলি কার লাভ হচ্ছে বলুন? এই যে লাভালাভের প্রশ্ন, একটা শব্দ আপনি ব্যবহার করেছেন মাঝে আপনার বলার সময়, সেখানে এই লাভালাভের প্রশ্নটা, তার মানে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতির লোক থাকলেই তো আপনি হিসেবটা করতে পারবেন। পরীক্ষায় যেমন ফেল থাকলেই তো পাশের ব্যাপারটা আসে, তো এইখানেও তাই, যে একটা অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে লাভালাভের প্রশ্ন আসছে। আর সব মিলিয়ে যেটা বলছি সেটা হচ্ছে যে ওই যে
ইলেকশনের কথাটা বললেন, সমস্ত কিছু তাকিয়ে আছে ইলেকশনে। ভারতবর্ষে এখন তো ইলেকশন ছাড়া আর কিছু নেই। তাহলে আপনি বলতে পারেন এডিসি নির্বাচনকে সামনে রেখেই এই চাপের রাজনীতি বা একটা চাপ সৃষ্টি করার শুধু এডিসির নির্বাচন না, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন থাকলেই দেখবেন মানুষের প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসা মানে উদ্রে পড়ছে একদম। দুধ যেমন বেশি গরম হলে যা হয়, এরকম হয়েছে, সাংঘাতিক সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে, এরপরে মানুষ কৌটো নিয়ে বেরিয়ে যাচ্ছে। একটা শব্দ আপনি শুধু শুনবেন, গত 11 তারিখের অন্যান্য সমস্ত পত্রিকায় বেরিয়ে গিয়েছে, তার উপর ভিত্তি করে, আমার নিজের মন গড়া কথা না। সেখানে চরিলামে দাঁড়িয়ে এডিসির যারা ক্ষমতাসীন দলের যে নেতৃত্ব, তিনি বলছেন যে কেউ 2023 সালে ক্ষমতায় যে এসেছে ক্ষমতাসীন দল, এডিসি ভোটে আমরা যোগ্য শিক্ষা দিয়ে দেব। আবার একটা জায়গায় বলছেন আমরা কিন্তু সাহায্যই করেছি 23-এ নির্বাচনের সময়। এই যে বিষয়গুলি, এই কথাগুলি যদি কোনো দরজা, বন্ধ দরজার ভেতরে থাকতো তাহলে বুঝতাম। এটা অনেক দিন ধরেই তো আলোচনা হচ্ছে, যেহেতু 23-এর নির্বাচন। প্রশ্নটা এই জায়গাটাতেই যে আপনি যেটা বলছেন যে যেই বক্তব্যগুলো উঠে আসছে এবং একে অপরের বিরুদ্ধে যে বক্তব্য বা মন্তব্য করছেন, সেটা রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক, ব্যক্তিগত আক্রমণ হোক, শিষ্টাচার লঙ্ঘন করে হোক, সেই সবকিছুর পরেও যে বক্তব্যগুলো রাখছে, সেই বক্তব্যগুলো নিয়েই প্রশ্ন যে কেন এই ধরনের সংঘাত শাসক জোটের মধ্যে হচ্ছে। আসবো আপনার কাছে আরেকবার। সঞ্জীববাবু, এই যে সরকারের থেকেও সরকার বিরোধী ভাষা, এটা কি রাজনৈতিক বাধ্যবাধকতা না মানে পরিকল্পিত চাপের একটা রাজনীতি? আপনার অভিজ্ঞতায় এই ধরনের সংঘাত সাধারণত মানে জোট ভাঙার দিকে যায় না, শেষ পর্যন্ত একটা সমঝোতায় পৌঁছে যায়? কি মনে করছেন? এই যে কথা বলা হচ্ছে যে সরকারের থেকেও সরকারের বিরোধিতা করা, এইটা যে এই একটা রাজনীতির মধ্যে এই ধরনের, এইটা যে প্রথম হয়েছে এমন নয়। আচ্ছা, এমন আমাদের ভারতবর্ষের রাজনীতি আমরা যদি একটু পর্যবেক্ষণ করি তাহলে এরকম আমরা অনেক দেখেছি। যেমন অনেক সময় সরকার হয়েছে, আমরা সরকারে না গিয়ে বাইরে থেকে সমর্থন করব। হ্যাঁ, দেখা গেল বাইরে থেকে সমর্থন করে সরকারটাকে টিকিয়ে রাখছি, কিন্তু সবসময় সরকারের সমালোচনা করে যাচ্ছি। সরকারের কাছে এই ধরনের দৃষ্টান্ত না হলে আবার সমর্থন উইথড্র করা তো যখন করলো তখন করলোই, কিন্তু সমর্থন প্রত্যাহার না করেও আমরা বাইরে থেকে সমর্থন করছি বলে দেখা যাচ্ছে সরকারের বিরুদ্ধে সমালোচনা করে যাচ্ছি। এই ধরনের দৃষ্টান্ত আমরা প্রচুর দেখেছি। হ্যাঁ, যেটা বললে যে সমর্থন প্রত্যাহার করে না, যেমন নরসিংহ রাওয়ের গভর্নমেন্ট থেকে বামপন্থীরা সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল, ওই সময়েও তারা বাইরে থেকে সমর্থন করছি বলে সরকারের বিরোধিতা করে গেছে আগাগোড়াই। সুতরাং এই যে মানে সরকারের থেকে বিরোধিতা করার ইয়েটা নতুন কিছু নয়, এটা যে এই প্রথম হচ্ছে এমন নয়। আর এইখানে ত্রিপুরাতে এখন যে পরিস্থিতিটা, এইটা আরেকটু অন্যরকম। কেননা এইখানে দেখা যাচ্ছে যে ত্রিপুরা মোথা রাজ্য সরকারে বিজেপির সঙ্গে তারা কোয়ালিশনে রয়েছেন, কিন্তু এডিসিতে আবার তা নয়। এডিসির আমরা গত নির্বাচনে তারা পৃথকভাবে লড়াই করেছেন, বিজেপি এবং ত্রিপুরা মোথা তারা পৃথকভাবে লড়াই করেছেন এবং এখন পর্যন্ত তারা সেখানে পৃথকভাবেই আছেন। বিজেপি এখনো বিরোধী আসনেই রয়েছে এডিসিতে। ফলে এই যে মানে ইয়ে চলেছে, এখন যে দুই পক্ষের মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়েছে, এটার মধ্যে বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে এই সামনেই তো এডিসি নির্বাচন, এই নির্বাচনে আসন ভাগাভাগি করতে হবে যদি সমঝোতা করতে হয়। আচ্ছা, এখন রাজ্য সরকারে সমঝোতা রয়েছে, কিন্তু এডিসিতে সেই সমঝোতা হবে কি হবে না, সেই প্রশ্নটা একটা বড় প্রশ্ন। এই ক্ষেত্রে দুই পক্ষই চাইছে যে নিজের প্রভাবটা একটু বাড়িয়ে নিতে, যাতে যদি পৃথকভাবে লড়াই হয় যেন যে যতটা বেশি নিজেদের আসন দখল করার চেষ্টা, সেই দিকে লক্ষ্য রেখেই এখনকার এই লড়াইটা চলছে। দুই পক্ষই চাইছে যে নিজেদের প্রভাবটা বাড়িয়ে নিতে, এবং এইটা যে শুধু মৌখিক তর্ক বিতর্কের মধ্যে রয়েছে তা নয়, দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় দুই দলের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, একাধিক সংঘর্ষের ঘটনাও আমরা দেখেছি। এই যে পরিস্থিতিটা চলছে, এই পরিস্থিতিতে দুই দলের কোয়ালিশনের কথা বলে খুব একটা লাভ নেই, কেননা এডিসির
নির্বাচনটা সামনে, সেখানে তাদের কোনো অ্যালায়েন্স নেই। ওকে, না এখন অ্যালায়েন্স বলতে এই যে সমঝোতা আপনি বলছেন যে তার সমঝোতা নেই, কিন্তু আগামী এডিসি নির্বাচনে, আসন্ন নির্বাচনে সেখানে কি সমঝোতা হওয়ার সুযোগ যা ছিল, কেন যেহেতু ওরা বিধানসভা এই মুহূর্তে সরকারে আছে তিপ্রামথা, তো এডিসিতে কি তাহলে সমঝোতা চাইছে না তিপ্রামথা বা বিজেপি? তার জন্য কি নিজস্ব সংগঠনের প্রভাবটা বাড়িয়ে নিতে চাইছে দুই দল, নাকি সমঝোতা হলে কে মানে দর কষাকষিতে কে বেশি আসন নেবে সেই জায়গাটার জন্য এই প্রভাব বিস্তার করার মানে সেইটাই চলছে। সেখানে যদি সমঝোতা হয়, এখানে রাজনৈতিক পরিস্থিতিটা আরো ভাবে বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। এখানে এখন যে রাজনৈতিক পরিস্থিতি, এডিসিতে সবটাই দখলে রয়েছে তিপ্রামথা এবং বিজেপি। এখানে অন্য কোনো বিরোধী দল নেই। এখন যদি সেখানে তারা দুই সমঝোতা করে আসন ভাগাভাগি করে, তাইলে সেক্ষেত্রে দেখা যাবে যে বিরোধী ক্ষেত্রটা উন্মুক্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে হয়তো বিরোধী তৃতীয় পক্ষ একটা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। সেই দিকটাও তাদের মাথায় নিশ্চয়ই রয়েছে। আর আসন ভাগাভাগি হলে যদি মানে এখানে কত রেশিওতে ভাগাভাগি হবে সেইটা বড় প্রশ্ন। সেই প্রশ্নে তিপ্রামথা যেহেতু এখনো এডিসিতে তাদের নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে আছেন, তারা চাইবেন না যে এমন আসন ভাগাভাগি হোক যাতে তাদের সেই নিরঙ্কুশ গরিষ্ঠতাটা ক্ষুণ্ণ হয় বা সেটা খুব থিন হয়ে যায়, সেটা তারা চাইবেন না। এবং তারা সেই দিকে লক্ষ্য রেখেই নিজেদের প্রভাব আরো বাড়ানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, যাতে বিজেপি আসন ভাগাভাগির প্রশ্ন আসলেও তেমন কিছু বড় কিছু দাবি করতে না পারে। আবার বিজেপি চাইছে যে এককভাবে এই পাহাড়টা ছেড়ে দেওয়াটা তাদের পক্ষে ঠিক রাজনৈতিকভাবে খুব একটা গ্রহণযোগ্য নয়। আগামী দিনে সেটা সুখের হবে না, পাহাড়কে বাদ দিয়ে রাজনীতি। সেই দিকে চিন্তা করে বিজেপি, যারা নাকি আমরা দেখেছি যে 21 সালের পর থেকে বেশ কয়েক বছর বিজেপি ততটা সক্রিয় ছিল না পাহাড়ি রাজনীতিতে, কিন্তু ইদানিং কালে তারা যথেষ্ট সক্রিয় হয়েছেন এবং দলের কেন্দ্রীয় মানে শীর্ষ নেতৃত্বরাও বিভিন্ন জায়গায় গিয়ে দলের প্রভাব বাড়ানোর জন্য সক্রিয় হয়ে উঠেছেন। আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজেই বিভিন্ন সময়ে দলের প্রভাব বৃদ্ধির জন্য বলছেন, নিজে নেতৃত্ব দিচ্ছেন যাতে পাহাড়ে দলের প্রভাব বাড়ানো যায়। সেই প্রশ্নে তারা এখনো কতটা এগুতে পেরেছেন সেটা অনেক প্রশ্নের মুখে। তবে সেটা অবশ্যই ভোট বাক্স বা ব্যালট বাক্স সেটাই হয়তো বলবে, ইভিএম বলবে। কিন্তু এখন এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, সেই প্রভাব বিস্তার করার জন্যই যদি রাজনীতি হয়ে থাকে, তাহলে এখন আমরা এই মুহূর্তে একটা আপনাদের জিতেন চৌধুরী, বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর আজকের একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাইবো। আমরা দর্শক বন্ধুরা হয়তো দেখেছেন বা শুনেছেন এই বক্তব্যটি। আমি অনুরোধ করব পিসিআরকে সেই বক্তব্যটি আগে, জিতেন চৌধুরীর বক্তব্যটি আমরা একটু দেখবো আগে। আমি পিসিআর কে অনুরোধ করব জিতেন চৌধুরীর বক্তব্য। বেকার যুবকদের খুব, শিক্ষক কর্মচারী, পুলিশ, টিএসআর, এদের প্রতি যে বঞ্চনা, অন্যায়, এটা দমায়িত হচ্ছে, এটাকে চাপা দিতে হবে, এটাকে অন্যদিকে দাবিত করতে হবে। কাজেই 2 স্বরে 3 স্বরে নিজেরাই এখন মারামারি করছেন। এক দল সকালে গিয়ে আরেক দলের পার্টি অফিস আগুন লাগাচ্ছেন, বিকালে গিয়ে আরেক দল গিয়ে সেই দলের পার্টি অফিস ভাঙছেন, মাথা ফাটাচ্ছেন। ওকে, আপনারা শুনলেন না জিতেন চৌধুরী কি বলছেন। একটি সভাতে উনি বলছেন যে যুবকদের ক্ষোভ, পুলিশ, টিএসআর বা কর্মচারীদের ক্ষোভ, সেই ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভটাকে অন্যদিকে ধাবিত করতে হবে। তার জন্য শাসক শরিকের 2 দল 3 দল মিলে মারপিট করছেন এবং একে অপরের পার্টি অফিস পুড়িয়ে দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, সঞ্জীববাবু আপনি যেটা বলছিলেন যে তৃতীয় শক্তি বা তৃতীয় পক্ষ এখানে সুবিধা নিতে পারবে। এখন আমাদের প্রশ্ন একটা জায়গায় যে মথা ও বিজেপির সংঘাতের আসল কারণ কি শুধুই এডিসি নির্বাচনকে ঘিরে, নাকি তিপ্রা অ্যাকর্ডের যে বাস্তবায়নটি সেটাও একটা কারণ আছে বলে মনে করেন? যে অ্যাকর্ডের যে ব্যাপারটা সেটা অবশ্যই রয়েছে। সেখানে
তিপ্রা মথা দাবি করছে যে তাদের অ্যাকর্ডে অনেক কিছু রূপায়িত হয়নি, সে নিয়ে তো ক্ষোভ তারা থাকতেই পারে। পক্ষান্তরে বিজেপির তরফ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে যে অ্যাকর্ডের কিছু শর্ত তিপ্রা মথা রক্ষা করেনি, কথা কোনো বিদ্রোহ আন্দোলনে যাবে না, কিন্তু তারা সেটা রক্ষা করেনি। এই টানাপোড়েন চলছে। তবে অ্যাকর্ড হোক আর যাই হোক, সবটাই আসল লক্ষ্যটা তো থাকে রাজনীতিতে নির্বাচনটাকে সামনে রেখেই সব দিকে এই সামনে এনে নিজেদের প্রভাবটাকে আরো বাড়াতে চাইছেন, পাহাড়ি জনগণের মধ্যে নিজেদের একটা প্রভাব যাতে অটুট থাকে। পক্ষান্তরে বিজেপি চাইছে যে এর জন্য আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে বিজেপি বিভিন্ন রকম উপজাতি এলাকায় বিভিন্ন রকম উন্নয়নের ঘোষণা দিচ্ছেন, উন্নয়ন প্রকল্প ঘোষণা করছেন। 25টি নতুন রাস্তা হবে ঘোষণা দেওয়া হয়েছে ইদানিংকালে। এই ধরনের বিভিন্ন ইয়ে দিয়ে বিজেপি সেই জায়গাটা দখল করার চেষ্টা করছে। ওকে, মানে সেই প্রভাব বিস্তারটা করার চেষ্টা করছে এবং উন্নয়নমূলক কাজের মাধ্যমে টানাপোড়েন দুই পক্ষেই চলছে এই নিয়ে। ওকে, আমি আসবো আপনার কাছে এই বিষয়টাতে। মনিমুথা, এই যে তিপ্রা মথার বক্তব্যের কেন্দ্রে একটাই অভিযোগ বারবার আমরা দেখেছি, চুক্তি হয়েছে কিন্তু বাস্তবায়ন হয়নি। এখন তিপ্রা অ্যাকর্ডের প্রতিশ্রুতি কোথায়? গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা সাংবিধানিক সুরক্ষার রূপরেখা কোথায়? এডিসির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা বাড়ানোর সেই প্রতিফলন কোথায়? এখন মথা সুপ্রিমো প্রকাশ্য সভা থেকে সরাসরি প্রশ্ন তুলছেন, জোটে থেকে কি আদৌ জনজাতিদের অধিকার আদায় করা সম্ভব হচ্ছে? কি মনে হচ্ছে, এডিসি নির্বাচন আগে কি জোট ভাঙছে? বিজেপির বলছে মথা দায়িত্বজ্ঞানহীনতার আচরণ করছে, জোট সরকারে থেকে সরকারকে কাঠগড়ায় তোলা হচ্ছে। আর এদিক থেকে মথার নেতৃত্বরা একের পর এক এমন মন্তব্য করছেন যেখানে মনে হচ্ছে ওনারাই বিরোধী দল, সরকারের জোট শরিক নয়। 2023 সালের যে নির্বাচন, সেটার ভেতরে জোট ছিল না, বিজেপির সঙ্গে তিপ্রা মথার জোট ছিল না, সিট অ্যাডজাস্টমেন্টও ছিল না। তাহলে মন্ত্রিসভায় গেলেন কেন? সরাসরি বিরোধিতা করে, বিজেপি বা বিরোধীদের বিরোধিতা করেই ওনারা আলাদা লড়াই করেছেন। এই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে মনাই পাথরে যে ওনার বক্তব্য, সেই বক্তব্যতে উনি বলেইছেন যে 23-এ তাদের জন্যই ক্ষমতায় এসেছে ক্ষমতাসীনরা, কোট আন কোট। এটা আমার বানানো কথা না, পত্রিকায় প্রকাশিত। এখন কথা হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে জোটের তো প্রশ্নই ওঠে না। জোট কি করে হচ্ছে? জোট তো না, এটা সিট অ্যাডজাস্টমেন্টও না। আগে উনি বলুন কি শর্তে উনি এই মন্ত্রিসভায় গিয়েছিলেন, বলেছেন? কোথাও বলেননি তো। এই শর্তগুলির জন্য আমরা মন্ত্রিসভায় গিয়েছি। এখন এগুলি বললে তো হবে না যে এই কাজ হয়নি, ওই কাজ হয়নি। প্রশ্ন তো উঠবে যে ওই পুইলা জাতি, তারপরে উলু পার্টি, জনজাতিদের উন্নয়নের জন্য, জনজাতিদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। এখন হচ্ছে না, তাহলে জনজাতিদের উন্নয়ন করা হবে বলে প্রতিশ্রুতি পেয়েছিলেন, বলুন এটা আগে ক্লিয়ার করুন। বিষয়টা যে এই যে তাহলে পুইলা জাতি, উলু পার্টি, তুইপ্রাল্যান্ড, গ্রেটার তুইপ্রাল্যান্ড, মডালিটি কমিটি, ইন্টারলোকেটার, কি হলো এগুলি? কি এগুলি আইওয়াস? কোথায় এগুলি? কনস্টিটিউশনের 125 ধারা আজকে কতদিন ধরে, 2017-তে এসেছে এটা ইয়েতে পার্লামেন্টে, আজ পর্যন্ত এটা পাস করতে পারলেন না। আমাদের তো দুজন এই উপজাতি এলাকা থেকে দুজন এর ভেতরে নির্বাচিত প্রতিনিধি গিয়েছিলেন লোকসভায়। কটা আলোচনা হয়েছে এটা নিয়ে, ওদের মুখ থেকে কটা দাবি উঠেছে, প্রকাশিত হোক। তিপ্রা মথার যিনি চেয়ারপারসন, উনার বোন বা দিদি, উনি তো এখন ওদেরই লোকসভার সদস্য বিজেপির পক্ষে, উনি তুলেছেন কবার এটা নিয়ে আলোচনা হোক। এই সবগুলির ভেতরে কিন্তু যুক্ত রয়েছে এইগুলি, যেগুলি তারা দাবি করেছেন। এই দাবিগুলি আমি তর্কের খাতিরে ধরে নিলাম, সমস্ত উপজাতি অংশের মানুষের কল্যাণের সাধনের জন্য এই দাবিগুলি হয়েছিল। তাহলে তার পরবর্তী পদক্ষেপগুলি কি হয়েছে? শুধু একটা করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করলে হয়ে গেল? আমি মিটিং করলাম, মিটিং করে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে বললাম সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, বাজি পুড়লো, সবকিছু হলো, তারপরে কিছু নেই, আবার সেই দাবি। যে কথাগুলি বলা হয়েছে, যে তারা যে কথাটা বলা হয়েছে যে আপনারা আর আন্দোলনে যাবেন না, আন্দোলনে না যাওয়ার শর্তটা কে চাপিয়েছে? আমাদের আসামের মুখ্যমন্ত্রী, তার মুখ দিয়ে বেরিয়েছে না ওরা যাবেন না, আসামে যাবেন না। কিন্তু একটা রাজনৈতিক দল তারা আন্দোলন ছাড়া রাস্তায় থাকবে, রাজনীতি করতে পারবে? ভারতবর্ষে এই অবস্থা আছে, এখন রাজনীতি করতে পারবে না।
ফলে তাদের আন্দোলনে যেতেই হবে, টুডে অর টুমোরো যেতেই হতো। আন্দোলনটাকে ঘুরিয়ে দিয়েছেন হয়তো অন্যভাবে। কেন ওনারা এই যে চিঠি নিয়ে রাজ্যপালের কাছে গিয়েছিলেন, তার ভিতরে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে কথা বলেছেন এবং রাজ্য মন্ত্রিসভার সদস্য আছেন। রাজ্য মন্ত্রিসভা রাজ্য মুখ্যমন্ত্রীর মানে মঞ্চে উপস্থিত, সেই মঞ্চে দাঁড়িয়ে রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য কদর্য ভাষায় গালি দিচ্ছেন বিপক্ষকে। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি সাধারণ মানুষের উপর রেখাপাত করে। যদি মনে করে থাকেন যে আমি জোট করে ফেললাম আর সঙ্গে সঙ্গে কতগুলি সিট আমার হাতে এসে গিয়েছিল, যেদিন যে সময় প্রশ্নচিহ্ন উঠতে শুরু করবে, যদি কোনো কারণে মানে আপনার হোঁচট তো খেতেই পারে কেউ না কেউ, হোঁচটটা খেয়ে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। এই যে জায়গায়, এই জায়গায় তাহলে মূল উদ্দেশ্যটা কি ছিল? এডিসি নির্বাচন সামনে যদি থাকে, করুক না, নির্বাচন তো কোনো অসুবিধা। তাহলে কি ধৈর্যের বাঁধ ভাঙছে? মানে এখন কি এই যে হঠাৎ করে যে এত যে উত্তেজনা, এত যে সংঘাত বা এত যে মন্তব্য, মুখ্যমন্ত্রী স্পষ্ট চরিলামের সুতামুরাতে দাঁড়িয়ে স্পষ্ট বলেছেন, ছাড়লে ছেড়ে দিন না। এর থেকে স্পষ্ট কথা মুখ্যমন্ত্রী আর কি বলবেন? বলে দিয়েছেন তো উনি। কিন্তু আমরা কারোর পাশাপাশি সেটাও বলেছেন, আমরা কাউকে ছাড়তে চাই না। এটাও ঠিক, এটাও আমি মনে করিয়ে দিতে চাই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলেন যে ওনারা ছেড়ে চলে যান, আর ওরা যদি সঙ্গে সঙ্গে ছেড়ে চলে যাবেন, এটাও যেন ঘটনাটা না, সবটাই তাদের স্থির হবে কেন্দ্রীয় নেতৃত্বের উপর ভিত্তি করে, ওনার কথা বলার উপর কিছু নির্ভর করে না। এই যে জায়গাগুলি, এই যে কনফিউশনগুলি অ্যারাইজ করছে সাধারণ মানুষের ভেতরে, এতে ট্রাইবেল এলাকাতে কি জল ঢুকবে? এতে ট্রাইবেল এলাকার যে মানুষ খেতে পাচ্ছে না, এই খেতে না পাওয়ার খাদ্য চলে যাবে? শিশু বিক্রি যে হচ্ছে, অভিযোগগুলি আছে, একটা খোয়াইয়ের ক্ষেত্রে তো ডিএম নিজেই ফেরত দিয়ে এসেছেন। এই যে জায়গাগুলি, এই জায়গাগুলি কি উন্নতি হবে এই কথোপকথনের মাধ্যমে? তাহলে আমরা যে জায়গাটায় আলোকপাত করতে চাইছি, কথোপকথন ডেমোক্রেটিক সিস্টেমের ভেতরে সঞ্জীব দা দীর্ঘদিন ধরে আছেন, আমরা এরকম ভাষণ টাষণ তো ইদানিং শুনে হয়তো 21 দশকে জীবিত রয়েছে দেখে হয়তো শুনতে পাচ্ছি। যারা চলে গিয়েছেন আমাদের ত্যাগ করে, বিপুল দাওরা যা চলে গিয়েছেন, তারা বেঁচে গিয়েছেন, তারা শুনতে হচ্ছে না এই সমস্ত কদর্য সমস্ত বাংলা শব্দ শুনতে হচ্ছে না। কিন্তু আমরা অভ্যস্ত হচ্ছে, আমাদের অভিজ্ঞতা বাড়ছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই সমস্ত শব্দগুলি রাজনৈতিক শব্দ না, অরাজনৈতিক ব্যবহার, এবং যা কোনো অবস্থাতে কোনো নির্বাচনকে প্রভাবিত করতে পারে না। এই শব্দগুলি ব্যবহার করে আপনি নির্বাচন জিতে আসবেন, ঘটনাটা তা না। কিন্তু এটা শুধুমাত্র মানুষের আইওয়াশ করার জন্য ব্যাপার, আর কিছু মানুষকে নিজের দলে রাখার ব্যাপার। ওকে, সেটা প্রভাব খাটানোর ব্যাপারে যদি হয়, তাহলে এখন যে বর্তমানে জোটের থেকেও মানে তাহলে কি চাপ তৈরিতে ব্যর্থ হচ্ছে তিপ্রামথা, এবং তার জন্যই কি ওই যে ওয়ান নর্থ ইস্ট সমাবেশ থেকে সেই হতাশার রূপ একটা ক্ষোভে পরিণত হয়েছে? মানে এটা কি মথার কৌশলগত ব্যর্থতা বলে মনে করছেন? এই যে ওয়ান নর্থ ইস্টের কথাটা আপনি বললেন, সঙ্গে আমি একটু সঞ্জীব দাকে বলবেন, সঞ্জীব দা আরো ব্যাখ্যা করবেন। আমি ওয়ান নর্থ ইস্টের ব্যাপারটা, এটা কিন্তু এটা ইদানিংকালে গত দু তিন দিন ধরে কিন্তু বাংলাদেশ থেকে যে সমস্ত স্টেটমেন্টগুলি বেরোচ্ছে, এই নর্থ ইস্টের যে সমাবেশটা, এটা আমার মনে হয় মানে ভবিষ্যৎটা চিন্তা ভাবনা না করে হুমজিক্যালি করা হয়েছে। আপনাকে একটা তথ্য দেই, আপনাদের কাছে হয়তো এসে গিয়েছে, আজকে কিন্তু ঢাকাতে ভারতের ভিসা অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? এই নর্থ ইস্টের যে 7টা স্টেটকে নিয়ে বাংলাদেশের যে আইএসআই এর সঙ্গে যুক্ত হয়ে, আইএসআই সরাসরি ওখানে আইএসআই এর প্রধান দুদিন আগেও ঘুরে গিয়েছেন, আইএসআই কে সামনে রেখে বাংলাদেশ যে কনস্পিরেসিটা করছে, এই কনস্পিরেসিটাকে এই জায়গাতে এই সময়ে সভাটা করাটা কতটা যুক্তিগ্রাহ্য হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেখবেন বা দেখছেন। কিন্তু এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট যে আমাদের এই যে 7টা স্টেটকে নিয়ে বা 8টা স্টেটকে নিয়ে যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু নতুন একটা পথ ধরছে, যার ফলশ্রুতিতে আইএসআই এবং বাংলাদেশের যারা প্রতিক্রিয়াশীল যারা আছে, তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেপ দিতে চলেছে, যার ফলশ্রুতি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে তথ্য আছে তার পরিপ্রেক্ষিতেই ভিসা অফিস মানে কোনোভাবে কি তাহলে বিদেশের মাটি থেকে ভারতের অভ্যন্তরীণ যে বা মানে একটা স্থিতিশীল অবস্থা, সেটাকে বা নর্থ ইস্টকে কেন্দ্র করে একটা স্থিতিশীলতাকে ভাবা উচিত ছিল, নিয়ে একটা নতুন করে ভাবা হচ্ছে কিছু, সেটাকে চেষ্টা হচ্ছে হতে বা। এখন আপনার কি মনে হয় এই বিষয়টা যেটা বলছিলাম যে এই হতাশা থেকে নর্থ ইস্টের ব্যাপারটা থেকে সেখানে একটা হতাশাই একটা ক্ষোভের রূপ নিয়েছে? সেইটা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ধারণা করেছিল যে এটা একটা বড় কিছু হবে, তিনি আশা করেছিলেন, তিনি বড় কাউন্সিলে গিয়ে প্রচার করে টোরে ওনার একটা ধারণা হয়েছিল যে এইটা একটা বড় চাপ সৃষ্টির হাতিয়ার হতে পারে। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে সেখানে খুব একটা বড় কিছু করতে পারেননি। সেখানে নর্থ ইস্টের
খুব বেশি নেতাকে সমবেত করা যায়নি। যারা কয়েকজন 2-3 বাদে বাকিরা যারা এসছেন তারা তেমন কোনো একটা গুরুত্বপূর্ণ নেতা নন। সেইভাবে যেই ওয়ান নর্থ ইস্ট করে যে উদ্যোগটা নিয়েছিলেন সেটা সেইভাবে সফল হয়নি। আর সেইটা করতে গেলে ওনার আরো একটা সমস্যা ছিল, উনি এই যে ত্রিপুরা মথা, এইটা হচ্ছে একটা রাজতন্ত্রের একটা লড়াই। এটা যেটাকে বলে রাজতন্ত্রকে ফিরিয়ে আনার একটা লড়াই সেই দিক থেকে, যার জন্য দেখা যাচ্ছে যে বুবাগড়া কথাটাকে বারবার সামনে আনা হচ্ছে, পতাকা আনা হচ্ছে, সেই রাজপরিবারের পতাকাকে সামনে রেখে পতাকা তৈরি করা হচ্ছে। এই যে এটা একটা রিভাইভালিস্ট মুভমেন্ট আমরা দেখে গেছি দেশের বিভিন্ন জায়গাতেই রাজতন্ত্র যখন চলে যাওয়ার পর সেটা হয়েছে, যার ফলে এইটাকে একটা অর্ডিনারি সাধারণ রাজনীতির হিসাব করলে চলবে না। প্রদ্যোৎ বিক্রম কিশোর এখানে একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়েই উনি ওনার পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু সেই পদক্ষেপ কতটা সফল হচ্ছে এখন পর্যন্ত, যেটা হচ্ছে জনগণের মধ্যে তার যে একটা অ্যাকসেপ্টেবিলিটি এখনো রয়েছে সেটা তো রাজ্যের বুকে ওনার সেইটাকে ওনার প্রভাবটা উনি কাজে লাগিয়েছেন এই যে ওয়ান নর্থ ইস্ট সমাবেশে, কিন্তু সেটা নর্থ ইস্টে কতটা প্রভাব ফেলেছে বা ভারতের রাজনীতিতে কতটা প্রভাব? ওইটাই তো বললাম যে সেখানে সেইভাবে সফল হতে পারেননি, সেটাকে নর্থ ইস্টকে যে ওনার পাশে সেইভাবে নিয়ে আনতে পারেননি, ফলে এই প্রয়াসটা সফল হয়েছে বলা যাবে না। এটা এখন তিনি নিজেও এখন বুঝতে পারছেন, এবং আমরা গত কিছুদিনের মধ্যে ওনার এই প্রসঙ্গটা আর শোনা যাচ্ছে না। এখন ওয়ান নর্থ ইস্টটা মোটামুটি স্তীমিত হয়ে গেছে। এই স্লোগানটা ওয়ান নর্থ ইস্ট কেন, সেটাই তো ব্যাখ্যা করা গেল না, কি প্রয়োজন? আর সবচেয়ে বড় কথা, ওয়ান নর্থ ইস্ট হওয়ার পর ত্রিপুরা মথা কি অ্যাবলিশ হবে কিনা, সেই প্রশ্ন কিন্তু এখনো প্রশ্নই রয়ে গেল। প্লাস আমাদের যে আন্তর্জাতিক সীমারেখাটার কথা ভাবাই হলো না এই জায়গায়, তাহলে ভারতের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে যে কোনো সময়। এই ওয়ান নর্থ ইস্টের পেছনে কি এটার কোনো একটা কারণ আছে? আরেকটা যেটা উনি খুব মারাত্মক ব্যাপার হয়েছে যে পাহাড়ে কোনো জাতীয় দলকে ঢুকতে দেওয়া হবে না, এই যে একটা এটা খুবই মানে মারাত্মক একটা স্লোগান, আনডেমোক্রেটিক কথা, আনকনস্টিটিউশনাল, এটা বলা যায় না এইটা। এবং বিজেপি হয়তো এই জায়গাতেই আরো বেশি একটু দৃঢ় অবস্থান নিয়েছে। এইটা হওয়া মানে বিজেপির জন্য বিজেপি যে একটা সহনশীল একটা নিয়েছিল, অবস্থান নিয়েছিল, সেখান থেকেও বিজেপি একটু বেরিয়ে আসতে বাধ্য হয়েছে এই পরিস্থিতি। কেননা পাহাড়ে কাউকে ঢুকতে দেব না, এই ধরনের স্লোগান তো কোনোদিনই গ্রহণযোগ্য হতে পারে না, কোন রাজনৈতিক দল এটা মেনে নিতে পারে না। পাহাড় কার আবার ব্যক্তিগত মালিকানা? সেই তো কে দিয়েছে আমার মালিকানা, এই ধরনের স্লোগানে কোন রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল সেটাকে সহজভাবে মেনে নিতে পারে না। এই স্লোগানগুলোতে আলটিমেটলি রাজনীতি যাই হোক, বিভাজন যে একটা সৃষ্টি হচ্ছে বা করার চেষ্টা হচ্ছে, সেটা কিন্তু অনেকেই বিশেষজ্ঞরা বলছেন এবং সেটা মেনে নিয়েছেন। সেই জায়গাতেই এই যে জিতেন বাবুর যেটা দেখালে, জিতেন বাবুও ওনার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উনি এটাকে দেখাতে চাইছেন যে তারা একই আছে, মানে আমি তৃতীয় পক্ষ, আমার অপোজিশন, মানে তারা শুধু উনি পাওয়ার জন্য উনি ঘুরিয়ে দিচ্ছে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার। উনিও সেই একই চেষ্টা করছেন, অন্যদিকে মূল ঘুরিয়ে দিয়ে তৃতীয় পক্ষ হিসেবে আমার অবস্থানটাকে। সবাই মানুষকে সঙ্গে নিতে চাইছেন, সবটাই রাজনীতির, সবই রাজনীতির জন্য যদি হয়ে থাকে, মানুষকে সবাই সঙ্গে নিতে চাইছেন, মানুষের সমর্থন পেতে চাইছেন, কিন্তু আলটিমেটলি মানুষের জন্য কোনটা করা হচ্ছে, এটাই কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন উঠছে। অনুষ্ঠানের সময় ফুরাচ্ছে, মনে মতো এই সংঘাতের শেষ পরিণতি কি দেখছেন? মানে কৌশলগত সমঝোতা হবে নাকি মানে একটা রাজনৈতিক বিচ্ছেদ হতে দেখছেন বলে আগামী দিনে? কৌশলগত সমঝোতা যদি হয় তাহলে এইগুলি তো মানে গট আপ গেম হিসেবে চিহ্নিত হবে। কেমন এটা মানে ওই অনেক বছর আগে আইপিএল এ যা হয়েছিল এরকম হবে, এটা মানে হাস্যকর ব্যাপার গিয়ে দাঁড়াবে। এটা কোনো কৌশলই না, এটা সাধারণ মানুষকে বোকা বানিয়ে আপনি কি কৌশল করবেন? এটা কি ধরনের কৌশল হবে বলুন তো? যে আপনি প্রথম 22খানা সিট দিলেন, তারপর 42টাই নিয়ে গেলেন, মানুষ কিছু বুঝতে পারলো না, এটা তো হয় না। যারা মানে আমরা যারা পত্রপত্রিকা করি তারা ঘাসে মুখ দিয়েছিল, ঘটনাটা তো না, এটার কোনো কৌশলই না। এটা হচ্ছে নিজের যে একটা বড় অংশ নিজের থেকে চলে যাচ্ছে, আপনি কিছু করতে পারছেন না। এডিসিতে আপনি ক্ষমতায় আছেন, রাজ্য সরকারের ক্ষমতায় আছেন, কিন্তু আপনি সাধারণ যে মানে
পার্বত্য উপজাতিদের অংশের ভেতরে আপনি কিছু করতে পারছেন না, একেবারেই কিছু করতে পারছেন না, যার জন্য সরকারকে ওই 25টি নতুন রাস্তার কথা ঘোষণা করতে হচ্ছে, কাউকে পোল্ট্রি দিয়ে দিতে হবে, আবার কেউ কেউ পোল্ট্রির মতো ছিঁড়ে ফেলার কথাও বলছেন। এই সমস্ত বিষয়গুলি এসে যাচ্ছে শুধুমাত্র ইয়াং গ্রুপটাকে, তরুণ প্রজন্মটাকে সাহায্য করার জন্য। কিন্তু যিনি একটা সিগনিফিক্যান্ট প্রথম শব্দটা বলেছেন, এই যে বেকার সমস্যা, এটা কি হবে? সমাধান হয়ে যাচ্ছে। যে সমস্ত অভিযোগগুলি আসছে, যে সমস্ত অভিযোগ প্রতিদিন পত্রপত্রিকায় সকালবেলার দৈনিক খুললেই পাবেন, এই যে একটা সাধারণ বিষয়, এই যে আপনার কুমারঘাট নর্থের দিকে যে জলের, যে জল জীবন মিশন নিয়ে যা চলছে, এগুলো নিয়ে কি জবাব হবে সরকার পক্ষের বা তাদের? ঠিক, আমরা এখন সঞ্জীববাবু, আপনার কি মনে হয় এটা মানে কোন দিকে গড়াচ্ছে, রাজনীতি কোন দিকে গড়াচ্ছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি ধরুন জোট ভাঙে, তার সবচেয়ে বড় রাজনৈতিক মূল্য কে দেবে? মানে সেখানে বিজেপি দেবে, তিপ্রামথা দেবে, না জনজাতি সমাজ দেবে? প্রথম কথা হচ্ছে জোট ভাঙার প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে, আমি প্রথমেই বলেছি যে এডিসিতে কোনো জোট নেই, কিন্তু না মানে জোট বলতে আমরা মানে রাজ্য সরকারের যে জোট সরকারের ক্ষেত্রে আছে, এটা এডিসিতে প্রসারিত হবে কিনা সেইটা হচ্ছে প্রশ্ন। জোট তো নেই সেখানে। কিন্তু এখনকার যে রাজনৈতিক বাস্তব পরিস্থিতি, সেটা আমি একটু আগে বললাম যে এই 28টা আসনের মধ্যে কে কত আসন, যদি কেউ তো নিজের কর্তৃত্ব ছেড়ে দিয়ে যাবে না, সেই দর কষাকষি। ফলে এখন যে বাস্তব পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে সেইখানে এডিসিতে দুই পক্ষে জোট হওয়ার ব্যাপারটা যথেষ্ট কঠিন। যদিও নিশ্চয়ই এর মধ্যে আরো অনেক ফ্যাক্টর কাজ করবে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটা ভূমিকা থাকবে, সব মিলিয়ে সেটা শেষ পর্যন্ত কি হবে জানি না। তবে এই মুহূর্তে যে রাজনীতির গতি প্রকৃতি, তাতে জোট হওয়ার সম্ভাবনাটা খুবই কঠিন বলে আমার মনে হয়। একদম ইয়েতে মানে শেষ কথাটা যেটা আমি সহমত পোষণ করেই বলি, আসলে সবাই লক্ষ্য তো দেশ সেবা, বুঝছেন না? একবার ঘুম থেকে উঠেই খালি চিন্তা একটাই, ওদের সব দলের, রাজনৈতিক দলের চিন্তা হচ্ছে দেশের সেবা করতে হবে, কি করে করতে হবে, এবং আসনে না বসলে, ক্ষমতায় না বসলে দেশের সেবা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সময় দেওয়ার জন্য। সঞ্জীববাবু, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, ত্রিপুরার মানুষ রাজনৈতিক অস্থিরতা চায় না, তারা চায় স্থিতিশীল সরকার, পরিষ্কার সিদ্ধান্ত এবং সময়বদ্ধ কাজ। জোটের অন্তর্দ্বন্দ্ব, প্রকাশ্যে বাকযুদ্ধ বা ক্ষমতার টানাপোড়েন, এসবের মাসুল দিতে রাজ্যের মানুষ আর প্রস্তুত নয়। জাতি হোক বা জনজাতি, সাধারণ মানুষের প্রত্যাশা একটাই, প্রতিশ্রুতি বাস্তবায়ন, শান্তিপূর্ণ পরিবেশ এবং ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তা। রাজনীতির লড়াই যদি অস্থিরতা বাড়ায়, তবে তা উন্নয়ন ও অধিকার দুটোকেই ক্ষতিগ্রস্ত করে। তাই রাজ্যের মানুষ স্থিরতা চায়, সংঘাত নয়, সমাধান চায়। তবে কোন পথে এগোচ্ছে রাজ্য রাজনীতি, সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।